ইয়ামালের কাছে হেরে এমবাপ্পে পাগল হয়ে গেছেন। গোলকিপারকে আক্রমণ করছেন, ফাউল করছেন, একদমই খ্যাপাটে আচরণ করেছেন। ফ্রান্স বিদায় নিয়েছে। ফ্রান্স তাদের ক্যালিবার অনুযায়ী খেলতে পারেনি, স্পেনের কাছে আউটপ্লেড হয়েছে। তবে এই ম্যাচে কারা ছিলেন ম্যাচ জয়ের নায়ক? ফ্রান্সের বিপক্ষে স্ট্যান্ড আউট পারফর্মার মার্ক কুকুরেয়া অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন। একাই যেন এমবাপ্পে, ওলিসে কিংবা দেমবেলেদের রুখে দিয়েছেন। অবিশ্বাস্য ইন্টারসেপশন করেছেন, ব্লক করেছেন। দুটো অন্তত এমন ইনসিডেন্ট ঘটেছে যেখানটাতে নিশ্চিত গোল খেতে পারত স্পেন, সেখান থেকে কুকুরেয়া ব্লক করেছেন। ডিফেন্ডার কুকুরেয়া ছাড়াও উনাই সিমনের কথা বলতে হয়, গোলরক্ষক এমবাপ্পের বিপক্ষে এমন একটি ব্লক করেছেন, তার ডিবক্সের বাইরে এসে এমবাপ্পেকে প্রতিরোধ করেছেন। অবিশ্বাস্য দক্ষতায় শেষ দিকেও স্পেনকে বাঁচিয়েছেন। তিন অ্যাটাকিং ফুটবলারকে একাই যেন রুখিয়ে দিয়েছেন। বলতে হয় 19 বছর বয়সী কুবার্সির কথা। সেন্টার ব্যাক অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এবং তিনি যে আসলে 19 বছর বয়সেও এমন পারফর্ম করতে পারেন। লামিন ইয়ামাল রয়েছেন আক্রমণ ভাগে, যার বয়সটাও 19। তিনি দেখাচ্ছেন বিশ্বসেরা অ্যাটাকার কিভাবে হতে হয়, রাইট উইংয়ে কিভাবে খেলতে হয়। আসলে কোনো গোল অ্যাসিস্ট না করেও কী করে ম্যাচের পর ম্যাচ আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে হয়। যদিও সেমিফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ অন্য কেউ, পেদ্রো পোর্রো, যিনি দুর্দান্ত একটি গোল করেছেন। ডিফেন্ডার হিসেবেও দুর্দান্ত ছিলেন। গোটা স্পেন দলটাই আসলে যেন রক্ষণাত্মক দিক থেকে এই বিশ্বকাপে চমকে দিয়েছে সবাইকেই। আসলে এই গোটা টুর্নামেন্টে একটিমাত্র গোল তারা হজম করেছে। বলতে হয় এই ম্যাচে ওয়েরজাবালের কথা, যিনি 5টা গোল করেছেন। ডেভিড ভিয়ার কথা বলতে হয়, 2010 বিশ্বকাপে 5টা গোল করেছিলেন এবং তৃতীয় ফুটবলার হিসেবে স্পেন দলের বিশ্বকাপের মঞ্চে 5টা গোল করলেন। এবং তিনি আসলে যেই ঠান্ডা মাথায় পেনাল্টিটা নিয়েছিলেন, ইয়ামালকে কিক আউট করার পরে যে পেনাল্টিটা পেয়েছিল স্পেন দল, সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় স্পেনকে এগিয়ে দিয়েছিলেন। ম্যাচে স্পেনকে এগিয়ে দেওয়া মানেই আসলে তাদের রক্ষণটা যেহেতু ভালো, সেখানটাতে ম্যাচ জয়ের সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে যাওয়া। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে আরও একটা গোল যখন স্পেন করলো, তখন সেখান থেকে কিন্তু ম্যাচে ফিরতে পারেনি ফ্রান্স। যেমনটা শুরুতেই বলছিলাম, ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে কিন্তু অনেকটা খ্যাপাটে আচরণ করেছিলেন। তিনি পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। স্পেনের মধ্যভাগে যারা খেলছেন তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। দানি অলমোর কথা বলতেই হয়। আজকের ম্যাচে দ্বিতীয় গোলটাতে যার অবদান অনস্বীকার্য। এবং এই দলটায় পেদ্রি কিন্তু খেলছেন না। পেদ্রিকে তাদের কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনি কিন্তু বেঞ্চ করছেন। 70 মিনিটের পরে তিনি মাঠে নামছেন। বোঝাই যাচ্ছে এই দলের মিডফিল্ডটা কতটা স্ট্রং এবং ডিফেন্সিভ পজিশনগুলোতে বিশ্বমানের ফুটবলাররা খেলছেন। কুবার্সির কথা বলছিলাম, কুকুরেয়ার কথা, এমেরিক লাপোর্তে রয়েছেন সেখানটাতে, পেদ্রো পোর্রো রয়েছেন রাইট ব্যাক হিসেবে। এবং মিডফিল্ডে যারা আসলে প্রতিপক্ষ দলকে আউটপ্লেড করে থাকে, সেই দলটা ফাইনালে যদি পৌঁছাতে না পারতো, তখনই আসলে বিস্ময় জায়গা নেওয়া হতে পারতো। তবে সেই বিস্ময় ঘটেনি। সবাইকে চমকেও দেয়নি স্পেন। স্বাভাবিকভাবেই তাদের পারফরমেন্সটা প্রদর্শন করে ফ্রান্সকে আউটপ্লেড করে এই বিশ্বকাপের ফাইনালে আসলে তারা পৌঁছে গেছে। এবং ফাইনালে যেই দলই আসলে পৌঁছাবে, আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড, তাদেরকে কিন্তু এই দলটা রুখে দিতে সক্ষম, কারণ তারা কিন্তু গোল খায় না আসলে। পুরো টুর্নামেন্টে আসলে মাত্র একটা তারা গোল হজম করেছে এবং তাদের অ্যাটাকাররাও কিন্তু গোল করতে পারেন। সেক্ষেত্রে এই বিশ্বকাপে 2010-এর পুনরাবৃত্তি যদি ঘটে, সেটা কিন্তু আসলে অবাক করবে না। এই বিশ্বকাপে টাইটেলটা আসলে উঁচিয়ে ধরার জন্য কিংবা ওই ট্রফিটা উঁচিয়ে ধরার জন্য এই তারুণ্য নির্ভর স্পেন দলটা কিন্তু অনেকটাই শক্তিশালী। আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড, মেসি কিংবা হ্যারি কেন, যারা এই ফাইনালে উঠুন, স্পেনের এই শক্তিশালী দলটাকে কিন্তু বিট করতে হবে যদি মেসি দ্বিতীয়বার টাইটেলটা উঁচিয়ে ধরতে চান, কিংবা হ্যারি কেইন যদি আসলে তাদের ওই ইটস কামিং হোম সেই ট্রফিটা, সোনালি ট্রফিটা যদি আবারও ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে যেতে চান, তাদেরকেও কিন্তু এই তারুণ্য নির্ভর স্পেন দলটাকেই হারিয়ে দিতে হবে। তার আগে সেমিফাইনালের মঞ্চে আর্জেন্টিনাকে হারাতে হবে। দেখার বিষয় আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড কারা যায় ফাইনালে।